আজকের এই বিশেষ এবং বেশ গভীর বিশ্লেষণে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে চারপাশে প্রচুর আলোচনা আর বিতর্ক। যারা খবর বা সোশ্যাল মিডিয়া নিয়মিত ফলো করেন তারা একটা শব্দ প্রায়ই দেখে থাকবেন। শব্দটা হলো ইসলামোফোবিয়া। হ্যাঁ, শব্দটা এখন বেশ পরিচিত। ঠিক, কিন্তু আজকের আমরা যে উৎস বা সোর্স ম্যাটেরিয়ালটা নিয়ে আলোচনা করব সেটাই বহুল প্রচলিত শব্দটাকে একদম অন্য একটা মনস্তাত্ত্বিক আর আইনি কাঠামো থেকে দেখতে বাধ্য করছে। একদম একটা ভিন্ন দৃষ্টিকোণ বলা যায়। হ্যাঁ, তো আজকের আমাদের সোর্স ম্যাটেরিয়াল হলো 2026 সালের 9 ফেব্রুয়ারি সংশয় চিন্তার মুক্তির আন্দোলন ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রবন্ধ। প্রবন্ধটির শিরোনাম হলো ইসলামোফোবিয়া সমালোচনা দমনের ভিকটিম কার্ড। লিখেছেন আসিফ মহিউদ্দিন। আর আজকের এই আলোচনার মূল উদ্দেশ্যটা কিন্তু খুব স্পষ্ট। আমরা সমাজতত্ত্ব, মনস্তত্ত্ব এবং আইনি কাঠামোর দৃষ্টিকোণ থেকে এই ইসলামোফোবিয়া শব্দটির প্রয়োগ নিয়ে প্রবন্ধে যে বিশ্লেষণ করা হয়েছে সেটা গভীরভাবে বোঝার চেষ্টা করব। ঠিক বলেছেন। তবে আলোচনার শুরুতেই একটা ডিসক্লেমার বা নিরপেক্ষতার ঘোষণা দেওয়া খুব জরুরি। হ্যাঁ, এটা দেওয়া উচিত। যারা শুনছেন তাদের উদ্দেশ্যে স্পষ্টভাবে জানিয়ে রাখি, এই উৎস উপাদানটিতে বেশ কিছু সংবেদনশীল রাজনৈতিক ও ধর্মীয় বিষয় রয়েছে। আমরা এখানে বসে কোনো পক্ষের মতাদর্শকে সমর্থন বা খণ্ডন করছি না। একদমই না। আমাদের কাজ কেবল নিরপেক্ষভাবে মূল প্রবন্ধে থাকা তথ্য ও যুক্তিগুলোকে তুলে ধরা, যাতে করে শ্রোতাদের জন্য বিষয়টির একটা পরিষ্কার চিত্র ফুটে ওঠে। আমাদের লক্ষ্য শুধু প্রবন্ধের যুক্তিগুলো বিশ্লেষণ করা। আচ্ছা, চলুন বিষয়টা একটু খুলে বলি। সাধারণত ফোবিয়া শব্দটা আমরা কথায় কথায় খুব ব্যবহার করি, তাই না? হ্যাঁ, তা তো করি। কিন্তু প্রবন্ধ দাবি করছে যে ফোবিয়ার এই সাধারণ ব্যবহার আর বৈজ্ঞানিক সংজ্ঞার মধ্যে বেশ বড় একটা ফারাক আছে। মানে ধরুন অ্যারোফোবিয়া বা বিমানে চড়ার ভয়ের কথা যদি বলি। হ্যাঁ, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ফোবিয়া হলো এমন কিছুর প্রতি ভয় যার বাস্তব বা অবজেক্টিভ কোনো বড় ধরনের বিপদ নেই। ঠিক, যেমন পরিসংখ্যান দেখলে বুঝবেন বিমান দুর্ঘটনার হার খুব নগণ্য, কিন্তু অ্যারোফোবিয়ায় আক্রান্ত ব্যক্তি বিমানে উঠলেই প্যানিক করেন। আবার ধরুন অ্যাক্রোফোবিয়া মানে উচ্চতার ভয়, বা হাইড্রোফোবিয়া মানে পানির ভয় আর কি। হ্যাঁ, তো ফোবিয়ার মূল বৈশিষ্ট্যই হলো বাস্তব ঝুঁকির তুলনায় ভয়টি হবে অতিরঞ্জিত এবং সম্পূর্ণ অযৌক্তিক। আর সবচেয়ে চমকপ্রদ দিকটি হলো প্রবন্ধকার কিভাবে এই মনস্তাত্ত্বিক সংজ্ঞার সাথে 1997 সালের র্যান্ডনিমিট ট্রাস্টের দেওয়া ইসলামোফোবিয়ার প্রচলিত সংজ্ঞাটির পার্থক্য করেছেন। র্যান্ডনিমিট ট্রাস্টের সংজ্ঞাটা ঠিক কী ছিল? তাদের মতে ইসলামোফোবিয়া হলো ইসলামের প্রতি ভিত্তিহীন শত্রুতা এবং তার ফলে মুসলিমদের প্রতি অন্যায় বৈষম্য। কিন্তু লেখক এখানে একটা সুস্পষ্ট বিভাজন তৈরি করেছেন। বিভাজনটা কেমন? প্রবন্ধে খুব স্পষ্টভাবে সাধারণ মুসলিমদের প্রতি জাতিগত বা ব্যক্তিগত ঘৃণা এবং বৈষম্যকে নৈতিকভাবে ভুল এবং সামাজিকভাবে ক্ষতিকর বলে নিন্দা করা হয়েছে। মানে সাধারণ মানুষকে ঘৃণা করার সাথে এর কোনো সম্পর্ক নেই? একদমই না। আলোচনার মূল বিষয় কোনো ব্যক্তি বা জনগোষ্ঠী নয়, বরং একটি সুনির্দিষ্ট আদর্শ এবং তার আইনি কাঠামোর সমালোচনা। তার মানে মানুষের অধিকার রক্ষা আর শরিয়া সমালোচনা দুটো আলাদা জিনিস। কিন্তু ভয়টা যখন একটা আইডিওলজি বা মতাদর্শকে ঘিরে তৈরি হয়, তখন সেটাকে কি অযৌক্তিক বলা যায়? মানে একটি মতাদর্শ থেকে বেরিয়ে যাওয়ার পথ যদি রক্তক্ষয়ী হয়, তবে সেই ভয়কে কি আমরা উচ্চতার ভয়ের মতো অযৌক্তিক বলতে পারি? প্রবন্ধকার ঠিক এই জায়গাটিতেই আঘাত করেছেন। তিনি বলছেন, ভয় তখনই অযৌক্তিক হয় যখন বিপদের বাস্তব ভিত্তি থাকে না। কিন্তু বিপদের ভিত্তি তো আছে। হ্যাঁ, লেখক শরিয়া আইনের কিছু সুনির্দিষ্ট বিধানের রেফারেন্স দিয়েছেন, যেমন ইরতিদাদ বা ধর্মত্যাগের শাস্তি। আচ্ছা, লেখক প্রবন্ধের সূত্র ধরে জানাচ্ছেন যে হানাফি, শাফি, মালিকি ও হাম্বুলি এই চারটি প্রধান মাযহাব মতেই ধর্মত্যাগের শাস্তি মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড? শুধু তাই নয়, সহিহ বুখারীর 9-83-17 নম্বর হাদিসের নির্দেশ অনুযায়ীও ধর্মত্যাগ বা পরিবর্তনের শাস্তি একই। কিন্তু অনেকেই তো বলতে পারেন যে এগুলো অনেক পুরনো কথা, বর্তমান যুগে কি এর কোনো প্রয়োগ আছে? এখানেই প্রবন্ধের অন্যতম শক্তিশালী যুক্তিটা আসে। এটি কেবল অতীত ইতিহাস নয়,
বর্তমানেও সৌদি আরব, ইরান, আফগানিস্তান, মরিতানিয়া সহ অন্তত 10-12টি দেশে এই আইন রাষ্ট্রীয়ভাবে বহাল আছে। মানে এটা কোনো কাল্পনিক ভয় নয়। ঠিক। আবার ইবনে তাইমিয়ার গ্রন্থের সূত্র ধরে ব্লাসফেমির প্রসঙ্গটিও আনা হয়েছে। লেখক পাকিস্তান ও বাংলাদেশের সমসাময়িক বিচারবিরোধী হত্যাকাণ্ডের উদাহরণ দিয়ে দেখিয়েছেন যে সমালোচনা করলে যদি জীবনের বাস্তব ঝুঁকি থাকে তবে সেই ভয়টি হিসাবনিকাশ করা বা ক্যালকুলেটেড বাস্তব ভীতি। এখানেই বিষয়টা আরও কৌতূহল উদ্দীপক হয়ে ওঠে, কারণ মানুষের ভয় তো কেবল বইয়ের পাতা পড়ে তৈরি হয় না, অভিজ্ঞতা লব্ধ বাস্তবতা থেকেও আসে। একদম। প্রবন্ধে বেশ কিছু ঐতিহাসিক এবং সমসাময়িক সহিংসতার প্রেক্ষিত তুলে ধরা হয়েছে। আপনি যদি ঘটনাগুলোর দিকে তাকান একটা পরিষ্কার প্যাটার্ন দেখতে পাবেন। যেমন লেখক 1889 সালে সালমান রুশদির বিরুদ্ধে ফতুয়ার কথা উল্লেখ করেছেন, আর তার প্রভাব তো কয়েক দশক পরেও আমরা দেখলাম। হ্যাঁ, 2022 সালের আগস্টে নিউ ইয়র্কে তার উপর সরাসরি হামলা হলো। 33 বছর পরও একজন লেখক নিরাপদ নন। আর ফ্রান্সে 2015 সালে শার্লি অ্যাবডো ম্যাগাজিনের দফতরে হামলা, এবং 2020 সালে কার্টুন দেখানোর জেরে ফরাসি শিক্ষক স্যামুয়েল পেটি হত্যাকাণ্ড। এগুলো তো আর বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রবন্ধে তো বৈশ্বিক সন্ত্রাসবাদের কথাও এসেছে। হ্যাঁ, আল কায়েদা, বোকো হারাম এবং ISIS এর মতো জিহাদি সংগঠনের কথা বলা হয়েছে। বিশেষ করে 2016 সালে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বা OHCHR প্রতিবেদনের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে ইয়াজিদি নারীদের যৌন দাসত্বের কথা বলা হয়েছিল, তাই না? ঠিক। তো প্রবন্ধকার এখানে সামাজিক মনস্তত্ত্বের একটা বড় প্রশ্ন সামনে এনেছেন। সৃজনশীলতা, সমালোচনা বা শিক্ষাদানের সাথে যখন মৃত্যু ঝুঁকি যুক্ত হয় তখন একে কি নিছক বিচ্ছিন্ন ঘটনা বলা যায়? কোনোভাবেই না। নাকি এটি একটি নিরাপত্তা সংক্রান্ত সামাজিক মনস্তত্ত্ব? এই জায়গাটাতেই আমার ওই আহা মুহূর্ত বা রিয়ালাইজেশনটা কাজ করেছে। প্রবন্ধের সবচেয়ে ব্যবহারিক অংশ এটাই। কোন অংশটার কথা বলছেন? এই যে কিভাবে বুঝবো কোনটি যৌক্তিক ভয় আর কোনটি ফোবিয়া। প্রবন্ধে একটা চমৎকার উপমা দেওয়া হয়েছে। রাস্তায় বাঘ বা বিষধর সাপ দেখলে যে ভয়টা হয় সেটা তো আত্মরক্ষা। হ্যাঁ, সেটাকে তো আর ফোবিয়া বলা যায় না। ঠিক। তো এই পার্থক্যটা করার জন্য লেখক একটা ফ্রেমওয়ার্ক দিয়েছেন। হ্যাঁ, লেখক মূলত 3টি মূল মানদণ্ড বা টেস্ট চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। প্রথমটি হলো অবজেক্টিভ রিস্ক বা বাস্তব ঝুঁকি, মানে বিপদের বাস্তব ভিত্তি আছে কিনা। হ্যাঁ। দ্বিতীয়টি হলো প্রপোর্শনালিটি বা অনুপাত, অর্থাৎ ভয়টা কি বিপদের তুলনায় অতিরঞ্জিত নাকি সমানুপাতিক। আর তৃতীয়টি হলো এভিডেন্স বা তথ্যভিত্তি। এর পেছনে কি নথিভুক্ত আইনি বাস্তবতা বা ঐতিহাসিক নজির আছে? তার মানে এই 3টে টেস্ট পাস করলে সেটার মানসিক ব্যাধি থাকছে না। একদম তাই। যদি ঝুঁকি বাস্তব হয়, তথ্য দ্বারা প্রমাণিত হয় এবং তা আত্মরক্ষার জন্য হয়, তবে মনোবিজ্ঞানের ভাষায় তা ফোবিয়া নয়, বরং সেটা হলো র্যাশনাল ফিয়ার বা যৌক্তিক সতর্কতা। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ায়? এই র্যাশনাল ফিয়ারকে কেন ফোবিয়া বলা হচ্ছে? এখানেই প্রবন্ধের রাজনৈতিক অংশটি শুরু হচ্ছে। লেখক দাবি করেছেন যে ইসলামোফোবিয়া শব্দটি অনেক সময় একটি সাইলেন্সিং টুল বা রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়। মানে সমালোচনা বন্ধ করার জন্য? হ্যাঁ, যৌক্তিক ও একাডেমিক সমালোচনাকেও বিদ্বেষ বলে দাগিয়ে দিয়ে বাক স্বাধীনতা সংকুচিত করা হয়। এটাকে লেখক ক্রিমিনালাইজিং ক্রিটিসিজম বলেছেন। আর এর ফলে তো মূল সমস্যাগুলো নিয়ে আলোচনাই বন্ধ হয়ে যায়। ঠিক। এখানে একটা ভিকটিমহুড স্ট্র্যাটেজি কাজ করে। যখন কোনো সহিংসতা ঘটে তখন সেটার মূল কারণ খোঁজার বদলে যিনি সমালোচনা করছেন উল্টো তার নৈতিকতা নিয়েই প্রশ্ন তোলা হয়। এতে করে তো মূল আলোচনা থেকে দৃষ্টিটাই ঘুরিয়ে দেওয়া হলো। হ্যাঁ, আর প্রবন্ধের অন্যতম শক্তিশালী যুক্তিটি হল বর্ণবাদ বনাম আদর্শিক সমালোচনার পার্থক্যটা। এই জায়গাটা একটু বিস্তারিত বলা দরকার। দেখুন, বর্ণবাদ মানুষের জন্মগত অপরিবর্তনীয় পরিচয়ের উপর ভিত্তি করে তৈরি হয়, যেমন গায়ের রং বা জন্মস্থান, যেটা বদলানো সম্ভব না। ঠিক। অন্যদিকে ধর্ম বা শরিয়া হল একটি বিশ্বাস ব্যবস্থা ও আইনগত কাঠামো। মানুষ কি বিশ্বাস করে বা কোন আইনে চলে। হ্যাঁ, তো লেখক মনে করিয়ে দিচ্ছেন যে মার্ক্সবাদ, পুঁজিবাদ বা ইউরোপীয় ইতিহাসে খ্রিস্ট ধর্মের চরম সমালোচনা করাটা যদি বুদ্ধিবৃত্তিক চর্চা হিসেবে বৈধ হয়, তবে একটি নির্দিষ্ট মতাদর্শের সমালোচনাকে কেন স্বয়ংক্রিয়ভাবে ফোবিয়া বলা হবে? এটা একটা দারুণ পয়েন্ট। মানুষকে আক্রমণ করা
আর একটা আইডিওলজিকে প্রশ্নবিদ্ধ করা, এই দুটোকে আসলে গুলিয়ে ফেলা হচ্ছে। এবং এই গুলিয়ে ফেলাটাই হলো মূল সমস্যা। আমরা একেবারে আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই গভীর আলোচনার সারাংশ যদি টানি, তবে প্রবন্ধটির মূল বক্তব্য বেশ পরিষ্কার। হ্যাঁ, লেখক খুব সুন্দরভাবে ব্যালেন্স করেছেন। ঠিক, মুসলিম জনগোষ্ঠীর মানবাধিকার এবং ব্যক্তি স্বাধীনতা রক্ষা করা যেমন জরুরি, ঠিক তেমনি একটি নির্দিষ্ট মতাদর্শ বা তার কঠোর বিধানগুলোর সমালোচনা করার বুদ্ধিবৃত্তিক অধিকার বজায় রাখাও আধুনিক সভ্যতার জন্য অপরিহার্য। একদম। মানুষকে আক্রমণ করা এবং একটি ধারণাকে প্রশ্নবিদ্ধ করা, এই দুটির মধ্যকার সীমারেখা গুলিয়ে ফেলা মুক্ত চিন্তার জন্য মারাত্মক ক্ষতিকর। এটাই প্রবন্ধের মূল মেসেজ। বিদায় নেওয়ার আগে যারা শুনছেন, তাদের নিজেদের ভাবনার জন্য একটি উস্কানিমূলক বা প্রভোকেটিভ প্রশ্ন রেখে যেতে চাই। বলুন। উৎস উপাদানটি বর্ণবাদ এবং আদর্শিক সমালোচনার মধ্যে একটি স্পষ্ট পার্থক্য দেখিয়েছে, কিন্তু ভেবে দেখার মতো বিষয় হল, যদি কোনো সমাজ মানুষের সুরক্ষা এবং আইডিয়া বা ধারণার সুরক্ষার মধ্যকার এই সূক্ষ্ম সীমারেখাটি চিরতরে মুছে ফেলে, তবে সেই সমাজের বুদ্ধিবৃত্তিক বিবর্তন বা আইনের সংস্কার ভবিষ্যতে কিভাবে সম্ভব হবে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যদি প্রশ্ন করাটাই আইনি বা সামাজিকভাবে একটি ফোবিয়া হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায়, তবে কি কোনো সমাজ তার নিজের ভুলগুলো কখনো সংশোধন করতে পারবে? এই প্রশ্নটি আপনারা নিজেরাই ভেবে দেখতে পারেন। আজকের এই বিশ্লেষণমূলক আলোচনা এখানেই শেষ করছি।